আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫% কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতের সন্তানেরা। মুক্তিযুদ্ধ কোটার মতো ২০২৪ সালে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর জানাবো, বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানে আসছে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি, বললেন বিদ্যুৎ উপদেষ্টা। পবিত্র রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এদিকে সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪। মৌলভীবাজারের কোলাউড়ায় চোরাচালানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে জেবুল মিয়া ২৬ নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ জাবের মিয়া এবং তার লোকজনের বিরুদ্ধে এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাবো, সীমান্ত হত্যা অব্যাহত থাকলে কঠোর হবে বিজিবি, বললেন বিজিবির ডিজি। সীমান্ত হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশের বিজিবি আরও কঠোর হবে বলে ভারতকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এদিকে মাদ্রাসা ছাত্রী শাহরুখের ধর্ষণ চেষ্টা বিচারের দাবিতে মানববন্ধন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যার পথে এক ছাত্রী সাতকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ইউনাইটেড স্টুডেন্ট অব কোম্পানীগঞ্জ নামের একটি সংগঠন। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টাকে বিশেষ প্রতিনিধি দল। নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে নরওয়ের সাবেক ইউনিয়ন উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরক সলহে ইমের। এর নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫% কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতের সন্তানেরা। মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি সংক্রান্ত একটি অফিস আদেশ রবিবার ২ মার্চ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজে অধ্যক্ষের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি ফটোকপি করে আনতে হবে এবং এ বিষয়টি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ শহীদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং এর বাইরে গিয়ে নিজের মনমতো কোনো তালিকা প্রয়োগ করা যাবে না। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানে আসছে ৪ কার্গো এলএনজি। রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে এবং লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার ২ মার্চ আসরে নামাজের পর রাজধানীর সার্কিট হাউসে জামে মসজিদের সামনে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। উপদেষ্টা বলেছেন, রমজানে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি
আমদানির উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি রমজান মাসে ইনশাল্লাহ কোনো লোডশেডিং হবে না। এ সময় তিনি আরও বলেছেন, আমাদের যে গ্যাস ছিল সেই গ্যাস ফুরিয়ে গেছে। আমরা বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়েছে। এ সময় আমাদের সেচের জন্য অনেক বিদ্যুতের প্রয়োজন হবে। বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে 9 থেকে 10 হাজার মেগাওয়াট। সেচ এবং গরমের কারণে এই বিদ্যুতের চাহিদা 17 থেকে 18 হাজার মেগাওয়াট পৌঁছে যায়। এর মধ্যে 2000 মেগাওয়াট লাগে আমাদের সেচ কাজে, কিন্তু সেচ কাজ বন্ধ করা যাবে না। সেচ বন্ধ হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এ কারণে শীততাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত আলোকসজ্জার জন্য 5 থেকে 6 হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এজন্য আমরা ইমাম সাহেব ও মুসল্লিদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানিয়েছি এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য। এই 25 ডিগ্রি বেশ ভালো তাপমাত্রা। এই তাপমাত্রায় মানুষ খুব আরামদায়কভাবেই ইবাদত করতে পারে। শুধু আমাদের দেশে নয়, বরং মালয়েশিয়াতেও বলা আছে এসির তাপমাত্রা যেন 25 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, তাহলে বিদ্যুতের চাহিদা অনেক অংশে কমে আসবে। সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে যুবককে কুপে হত্যা, গ্রেপ্তার 4। মৌলভীবাজার কুলাউড়া চোরাচালান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জেবুল মিয়া 26 নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ জাবের মিয়া এবং তার লোকজনের বিরুদ্ধে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 2 মার্চ সকালে লাশটি মর্গে পাঠানো হয়েছে। শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আশাহিদ মিয়া 40, রকিব 40, আতিক মিয়া 40 ও সুমন মিয়া 20। এরা সবাই শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। নিহত জেবুল শরীফ ইউনিয়ন দত্তগ্রামের রহমত আলীর ছেলে। অভিযুক্তদের জাবের ইউনিয়ন নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, জেবুলের সঙ্গে জাবেরের ব্যবসা নিয়ে পূর্ব বিরোধ ছিল। মূলত সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণের ঘটনাকে কেন্দ্র করে এরই বিরোধের সূত্রপাত হয়। শনিবার রাতে সালিশের কথা বলে জেবুলকে খবর পাঠিয়ে নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে নেওয়া হয়। জেবুল সেখানে গেলে সালিশে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জাবেরের সহযোগীরা পরিকল্পিতভাবে জেবুল মিয়ার উপর হামলা চালায়, দা দিয়ে কুপিয়ে জখম করে জেবুলকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত 11টার দিকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান সহ একদল পুলিশ জুবেলের লাশ উদ্ধার করে ওই সময় অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে হত্যা অব্যাহত থাকলে কঠোর হবে বিজিবি, বললেন ডিজি। সীমান্ত হত্যা অব্যাহত থাকলে বিজিবি আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় যারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করে তাদের আমরা গ্রেপ্তার করে সুন্দরভাবে হস্তান্তর করি। সেটা আর কতদিন করা যায়? বিএসএফ সীমান্তে হত্যা অব্যাহত রাখলে আরও কঠোর হবে বিজিবি। শনিবার 1 মার্চ দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নে প্রশিক্ষণরত মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি 4টি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজিবির মহাপরিচালক বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টি 1 নম্বরে ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এখন পর্যন্ত বিএসএফ সদর দপ্তর থেকে শুরু করে যে জায়গায় হত্যা হলো সব জায়গায় বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি প্রত্যেকবার ভারতের বিএসএফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। তারপরও ভারত তাদের এই ঘৃণিত কর্মকাণ্ড করে বেড়ায়।